দর্শক, প্রথম আলোর জরিপ, সেই জরিপের দ্বিতীয় কিস্তিতে আমরা গতকালকে যেটা দেখেছিলাম সেটাতে আমরা এটা লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশের ৬৯.২% মানুষ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার পক্ষে। এরকম জরিপ যখন উঠে এসেছিল আমরা এটাও বলেছিলাম যে এই জরিপ যখন উঠে আসলো তখন এটা নিয়ে সরকারের প্রতিক্রিয়া কি হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রথম আলোর মুণ্ডুপাত করার চেষ্টা করে কিনা সেটা দেখার বিষয়। একদিন যেতে না যেতেই সেই ব্যাপারটা আমরা পরিষ্কার হয়ে গেলাম। সরকারের প্রেস সেক্রেটারি সরকারি ভাষ্য নাকি তার ব্যক্তিগত ভাষ্য সেটা তো আর কনফার্ম করা যাবে না, তিনি সমালোচনা করলেন প্রথম আলোর এই উদ্যোগটাকে। প্রথম আলো নাম না নিয়ে আওয়ামী লীগ বিষয়ে এই ধরনের জরিপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা কিভাবে যুক্তিগ্রাহ্য হয়, এটা কিভাবে গ্রহণ করা যেতে পারে সেই প্রশ্ন উত্থাপন করেছেন। তার মানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় দেশের বেশিরভাগ মানুষ। এই তথ্যটা সরকারের একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে। এখন আওয়ামী লীগ নিয়ে কোনো জরিপ যদি করা না যায়, এই বয়ান যদি সরকারের পক্ষ থেকে পাওয়া যায়, তাহলে তার পরিপ্রেক্ষিতে কি বলার আছে চলুন একটু বুঝে দেখি যে সরকারের প্রেস সেক্রেটারি তিনি কি বলতে চাইলেন, প্রথম আলো কি বলতে চাইছিল, সরকারের এই বলার পরিপ্রেক্ষিতে নতুন কি বিশ্লেষণ সামনে আসতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রথম আলোর গতকালকের জরিপ নিয়ে আমরা বলেছিলাম যে এতে সরকারের মাথা ব্যথার কারণও হবে এবং সেটা হয়েছে। প্রেস সেক্রেটারি শফিকুল আলম এই ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং নেগেটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাকে নিয়ে দৈনিক ইনকিলাব যে খবরটা করেছে সেই খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, প্রশ্ন প্রেস সচিবের, আওয়ামী লীগ নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক। অর্থাৎ আওয়ামী লীগ কতটা জনপ্রিয়, কতটা জনপ্রিয়তা পাচ্ছে, কতটা জনপ্রিয়তা ফিরে পেয়েছে, এই ব্যাপারে জরিপ চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটা বোঝাতে চাচ্ছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সংগঠিত যে অভিযোগ, গণহত্যার অভিযোগ, সেই অভিযোগ যখন ইতিহাসে নথিভুক্ত রয়ে গেছে তখন এই দলটির জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক, এমন প্রশ্ন তুলেছেন প্রেস সেক্রেটারি। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রশ্ন তুলেছেন। শফিকুল আলম স্ট্যাটাসে লেখেন, বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয়, বরং তা ধীরে ধীরে স্বাভাবিকীকরণ করে একটি দলের অপরাধমূলক অতীতকে, যে দলের বিরুদ্ধে রয়েছে দীর্ঘ দমনপীড়নের দায়, পুনর্বাসনের দায়, জবাবদিহিতার দাবি। তিনি বলেন, 16 বছর ক্ষমতায় থাকাকালে বিএনপি নয় বরং আওয়ামী লীগ যেভাবে একটি ভয় নির্ভর রাজনৈতিক কাঠামো তৈরি করেছিল তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিরোধী সমাবেশে হামলা, নিহত আহতের ঘটনা, রাস্তা দখল, আগ্নেয়াস্ত্রের অবাধ প্রবাহ, এসব ছিল নিয়মিত চিত্র। ঢাকার রাস্তাগুলো থেকে শুরু করে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন শহরে সহিংসতায় সাধারণ মানুষের জীবন ছিল আতঙ্কে আবদ্ধ। প্রেস সচিব বলেন, বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সরকার জনতার ভয়ের ওপরই ক্ষমতা ধরে রাখার কৌশল বেছে নিয়েছিল। যদি গত জুলাই আগস্টের দমনপীড়ন আন্দোলনকে থামিয়ে দিতে পারত তবে হয়তো আরও 2 দশক ক্ষমতায় থাকা সম্ভব হতো। কিন্তু একটি নতুন প্রজন্ম সেই ভয়কে অস্বীকার করে রাস্তায় নেমেছিল। শেষ পর্যন্ত সরকারও বুঝতে বাধ্য হয় টিকে থাকার কোনো ওয়ে পায় না। এক্ষেত্রে প্রশ্ন ওঠে যে একটি জনপ্রিয়তা জরিপ কি ইতিহাস মুছে ফেলতে পারে? কখনোই ইতিহাস মুছে ফেলতে পারে না, কিন্তু ইতিহাস নতুন নতুনভাবে লিখিত হয় পরবর্তী কার্যক্রমের উপরে ভিত্তি করে। একটি দল আজ 10% না 20% সমর্থন পায়, এর মূল্যায়ন কি সত্যি অর্থবহ? এই প্রশ্ন আরও তীব্র হয় যখন আমরা ফায়াজের কথা স্মরণ করি, যে তরুণ ছাত্রকে আন্দোলনের সময় যুবলীগ ছাত্রলীগের হামলায় প্রাণ হারাতে হয়েছিল। আর সেই অসংখ্য মানুষ যারা জীবন দিয়েছেন জুলাই বিপ্লবে, তাদের স্মৃতির প্রতি কি এটি অবমাননা নয়?
শফিকুল আলম বলেন, বিশ্লেষকদের অভিমত জরিপ অবশ্যই ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে চাই জবাবদিহি। আওয়ামী লীগ নেতৃত্বকে আইনি বিচারের মুখোমুখি হতে হবে, দলকে নিজেদের ইতিহাস স্বীকার করতে হবে প্রকাশ্যে, স্বচ্ছভাবে, কোনো অজুহাত ছাড়াই। জবাবদিহি হতে হবে স্বাভাবিকরণের পূর্ব শর্ত হিসেবে, অন্যথায় এটি হবে সেই সব শহীদের প্রতি অবমাননা যারা দেশের গণতান্ত্রিক জাগরণের বিনিময়ে জীবন দিয়েছেন। দেশের একটি জাতীয় দৈনিক ইনকিলাবে ভাই বলেছে, জাতীয় দৈনিকে যে জরিপ প্রকাশিত হয়েছে তার প্রেক্ষাপটেই শফিকুল আলম এরকম স্ট্যাটাস দিয়েছেন। শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের আমলে বিরোধীদের উপরে দমন পীড়ন এই ব্যাপারটা হয়েছে, বিভিন্ন জায়গায় গোলযোগের ঘটনা ঘটেছে। খুবই ভালো, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে আওয়ামী লীগের আমলে যেমন বিরোধীদের দমন পীড়ন হয়েছে, আওয়ামী লীগের পুলিশ বাহিনী যেমন বিএনপির বিশেষ করে বিএনপির রাজনীতিবিদদের পিটিয়ে রক্তাক্ত করেছে, তেমনি বিএনপির সময়ে দেখেছি যে মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরীরা তারা রাস্তায় গড়াগড়ি পাচ্ছেন, মার খেয়ে পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হয়েছে। সুতরাং এই ঘটনা নতুন কিছু নয়। আবার বিরোধীদের দমন পীড়নের ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে যে কর্মকাণ্ড করতে দেখেছি তার চাইতে ভয়াবহ কর্মকাণ্ড 2004 সালে দেখেছি, 21শে আগস্ট গ্রেনেড হামলার যে ঘটনা, পুরো আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার যে গ্রেনেড হামলা ছিল, সেখানে অন দ্য স্পট 23 জন মারা গিয়েছিল। শেখ হাসিনা খুবই বাজেভাবে আহত হয়েছিলেন, কিন্তু তাকে মানব ঢাল ব্যবহার করে স্প্লিন্টারের আঘাত থেকে নেতাকর্মীরা বাঁচিয়েছিল। সেই স্প্লিন্টারের আঘাতে পরবর্তীতে মোহাম্মদ হানিফের মতো সর্বোচ্চ পর্যায়ের নেতাকেও মারা যেতে আমরা দেখেছি। বিএনপির সময় আমরা সারা দেশে 500 স্থানে একসাথে বোমা হামলার ঘটনা দেখেছি, বাংলা ভাইয়ের আগমনের ঘটনা দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে কর্মকাণ্ডগুলো, হ্যাঁ আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি যে বিতর্কিত কর্মকাণ্ড সেটা হচ্ছে যে একপাক্ষিক নির্বাচন। এই একপাক্ষিক নির্বাচনই আওয়ামী লীগকে মূলত নিজেদেরকে এরকম ভাবার সুযোগ দিয়েছিল যে তারা ঈশ্বরের পর্যায়ে চলে যাচ্ছে কিনা, অর্থাৎ তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য 2014 এবং 24-এ বিশেষ করে এই দুটো নির্বাচন যে একা একা নির্বাচন করলো, সেই নির্বাচনই সব থেকে বেশি সমালোচনা হয়েছে, এবং 2018-তে যে রাতের ভোটের সমালোচনা সেটাও হয়েছে, এবং এই নির্বাচনের জন্যই যে আওয়ামী লীগের পতন হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আওয়ামী লীগের পতনের পরে, বিএনপির পতনের পরে, বিএনপির ওই 2004-এর গ্রেনেড হামলা সহ 501 জায়গায় বোমা হামলা, এরপরে দেখেছি যে 2006 বিএনপির শাসনামলের পরে 2008-এ মাঝখানে 1/11, তারপরে 2008-এর ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, অর্থাৎ ক্ষমতার পালাবদল আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে গত 15-16 মাসে বর্তমান সরকার কিংবা রাজনৈতিক দলগুলো এমন কোনো নজির কি স্থাপন করতে পেরেছে যে নজিরের মাধ্যমে জনগণ এটুকু আশ্বস্ত হতে পারে যে তারা আওয়ামী লীগের আমলের চাইতে ভালো আছে? কারণ জনগণ মূলত সুশাসন চায়। জনগণ চায় যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কিনা, বাজার দর ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে প্রথম আলোর জরিপে কিন্তু, প্রথম দিনের জরিপে কিন্তু সেগুলোও উঠে এসেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে দুর্নীতি দমন, চাকরির ক্ষেত্রেও, সব ক্ষেত্রে বর্তমান সরকারের ব্যর্থতা জনগণ মনে করছে। যখন এই গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ খাতে সরকারের ব্যর্থতা জনগণ দেখবে, তখন কিন্তু জনগণের মধ্যে একটা পরিবর্তন তৈরি হবে, এবং সেই পরিবর্তন গণমাধ্যমে উঠে আসবে, এটাই স্বাভাবিক। আপনি যদি বলেন যে গণমাধ্যম এগুলো করতে পারবে না, গণমাধ্যম তো অবশ্যই আপনার মানে সরকারের বিভিন্ন কাজের, যদি সেই কাজগুলো সমালোচিত কাজ হয় তাহলে সেই কাজের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। এবং মানে আওয়ামী লীগের আমলে সমালোচনা করতে দেয়া হয়নি, এটাই তো আমাদের আপনাদের সব থেকে বড় অভিযোগ, যে গণমাধ্যমকে তার স্বাধীনভাবে চলতে দেয়া হয়নি। এখন যদি আপনি আপনার আমলে আবার বলেন যে গণমাধ্যম এই কাজটা করেছে, এটা কোনোভাবেই নৈতিক না, গণমাধ্যমের অবস্থানকে যদি আপনি নৈতিকতা বিবর্জিত অবস্থান বলেন, তাহলে তো গণমাধ্যমের টুটি চেপে ধরার মতোই ব্যাপার হলো। এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে, এটা 69.2% মানুষ চাইছে। এটা তো আমরা সবাই জানি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ চাইছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক, এমনকি বিএনপিও চাইছে যে সবাইকে নিয়ে নির্বাচন হোক। কারণ বিএনপি জানে যে একপাক্ষিক নির্বাচন করে ক্ষমতায় গেলে সেই ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না।
কারণ আন্তর্জাতিক মহল সেটা সাপোর্ট দেবে না। অলরেডি আওয়ামী লীগ বলেই ফেলেছে, মানে পতিত শক্তি, তারা ফিরে আসার শক্তিটা কোথায় পাচ্ছে? আওয়ামী লীগ বলেই ফেলেছে যে আমার নির্বাচন যদি অবৈধ বলেন, তাহলে আপনি যে নির্বাচন করতে চাইছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা বিভিন্ন দলকে বাদ দিয়ে যে নির্বাচন করতে চাইছেন, সেটা কিভাবে বৈধ হয়? সেটা তো বৈধ হবে না। এই প্রশ্ন যখন আওয়ামী লীগ তুলেই ফেলছে, তখন কিন্তু এই প্রশ্নটা একটা ভ্যালিড প্রশ্ন, যে কারণে যে নির্বাচন না দেওয়ার সংস্কৃতির পেছনে আমরা সব থেকে বেশি আমাদের দ্বিমত জানিয়েছি, আমাদের প্রতিবাদ জানিয়েছি, সেই কাজ যদি আবার হয়, তাহলে তো জনগণের মুভমেন্ট চেঞ্জ হবে, ওই জনগণের মোটিভ চেঞ্জ হবে, জনগণের মতামত চেঞ্জ হবে। এই চেঞ্জ হওয়া ব্যাপারগুলো গণমাধ্যমে উঠে আসবে, এটাই স্বাভাবিক। আজকে 69% মানুষ কিংবা তার বেশি পার্সেন্ট মানুষ মনে করছে যে বিনা শর্তে কিংবা কিছু শর্তে, একটা শর্তে, দুইটা শর্তে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। আপনি যে বিচারের কথা বলছেন কিংবা ক্ষমা চাওয়ার কথা বলছেন, সেগুলো শর্তও কিন্তু জনগণও কিছু কিছু পার্সেন্টেজে জনগণ দিচ্ছে যে এই শর্তগুলো পূরণ করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এই যে ব্যাপারগুলো, আবার প্রথম আলো জরিপে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে বিচার শেষ করে, একেবারে বিচার শেষ করে যে নির্বাচন আপনারা মানে তাদেরকে রাজনীতি করতে দেবেন কিংবা তাদেরকে নির্বাচনের অধিকার দেবেন, যে মতামতটা আপনারা প্রয়োগ করার চেষ্টা করছেন, সেই মতামতটা আপনারা কিংবা আপনার মিত্র রাজনৈতিক দলগুলো মতামত দেওয়ার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু প্রথম আলোর জরিপে আমরা দেখেছি যে সেই জরিপে মাত্র 0.something% মানুষ সেই মতামতের পক্ষে অবস্থান করছে। প্রথম আলোর জরিপ যদি আমরা দেখি, তাহলে সেরকমটাই আমরা দেখছি। তো তাহলে আপনাদের যে অবস্থান, আমি যদি এখানে একেবারে উল্লেখ করেই বলতে চাই যে আগে বিচার তারপরে অংশগ্রহণ। প্রথম আলোর এই কালকে আওয়ামী লীগ নিয়ে যে জরিপ, সেই জরিপের ফটোকার্ডটা দেখে নিন আরেকবার। সেখানে 0.1%, 0.1% মানুষ তারা বলছে যে আগে বিচার তারপরে অংশগ্রহণ, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ, আগে বিচার সম্পন্ন হবে তারপরে। আপনারা যে মতামত দিচ্ছেন, সেই মতামত সাপোর্ট করছে দেশের 0.1% মানুষ। তাহলে কি আপনি দেশের মানুষের মতামতকে প্রাধান্য দেবেন না, মতামতকে অগ্রাহ্য করবেন? 99.99% মানুষের মতামতকে আপনি অগ্রাহ্য করে 0.1% মানুষের যে মতামত, সেটাকে বাস্তবায়িত করতে গিয়ে আপনি একটা গণমাধ্যমকে নৈতিকতা বিবর্জিত কাজ করছে, এটা বললে সেটা কতটা গ্রহণযোগ্য হবে, সেটা একটা বড় ব্যাপার। আবার এই যে আওয়ামী লীগের মানে বিভিন্নভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসছে, বাস্তবতা তো তাই। 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সময় আওয়ামী লীগের জনপ্রিয়তা যেটা মনে হয় যে 5%-এ নেমে গিয়েছিল, মানে 0% আপনারা বলার চেষ্টা করবেন, 0% তো না, আওয়ামী লীগের একেবারে অন্ধ সমর্থক তো আছে, যেটা ধরে নিলাম যে 5%-এ নেমে গিয়েছিল, সেই জনপ্রিয়তা এখন কেন মনে হচ্ছে যে আওয়ামী লীগের 30-35% জনপ্রিয়তা আবার ফিরে এসেছে? বিভিন্ন জরিপে কেন সেরকমটা মনে হচ্ছে? যেমন প্রথম আলোর এই জরিপেই একেবারে শর্ত ছাড়া, কোনো ধরনের কোনো শর্ত ছাড়া 27.8% মানুষ মনে করে যে আওয়ামী লীগকে তার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। এটা তো অন্ধ আওয়ামী লীগ। 27.8% মানুষ। এই সংখ্যা কিভাবে তৈরি হলো? এই সংখ্যা তৈরি হয়েছে অবশ্যই সরকারের এবং সরকারের মিত্র শক্তিদের নানা ধরনের ব্যর্থতা এবং নানা রকমের দুর্নীতিতে জড়িয়ে পড়ার কারণে। এই যে 27.8% মানুষ আওয়ামী লীগের সমর্থক, সাথে 26% মানুষ বলছে যে যারা দোষী তাদের বিচার করে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। তার মানে যারা দোষী তাদের বিচার চলছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হোক, এটাই বলছে বাকি 26% মানুষ। বাকি 14.8% মানুষ বলছে যে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে তাহলেই তাকে নির্বাচন করতে দেওয়া উচিত। তাহলে আপনি যে এই যে জরিপটা প্রথম আলো জরিপে উঠে আসলো, সেই জরিপের যখন আপনি সমালোচনা করছেন, নৈতিকতা বিবর্জিত বলছেন, তখন প্রথম আলো একদিন আগে যখন প্রথম দিন তাদের জরিপে বলল 54.5% মানুষ এই সরকারের কাজে সন্তুষ্ট, যে জরিপের সবাই বিরোধিতা করছে যে এটা হতে পারে না, সেইটার তো আপনি সে ব্যাপারে তো কোনো কিছু বললেন না। সেটা তো বললেন না যে এই ধরনের জরিপ প্রথম আলোর করা উচিত না। তার মানে আপনার পক্ষে যেটা যাবে সেটাতে আপনি খুশি হয়ে চুপ থাকবেন, নিজে নিজে উপভোগ করবেন, আর যেটা বিরুদ্ধে যাবে, এবং এই বিরুদ্ধে যাওয়ার কারণ কিন্তু আওয়ামী লীগের ভালো কাজ না,
এখানে খুবই উল্লেখযোগ্য, আওয়ামী লীগ গত 16 মাসে এমন কোনো ভালো কাজ করেনি যার কারণে আওয়ামী লীগের এই জনপ্রিয়তা তৈরি হয়েছে, এই জরিপ, এরকম জরিপ তৈরি হয়েছে। এটা তৈরি হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের বিপক্ষের শক্তি যারা, তাদের ব্যর্থতার জন্য। তাদের ব্যর্থতা এরকম পরিবেশ তৈরি করেছে যে আওয়ামী লীগের চাইতে আমরা ভালো নেই, আওয়ামী লীগের চাইতে ভালো নেই। যেমন জামাতের আমির নিজে বলছেন যে মানুষ মনে করে আগে খারাপ ছিলাম, এখন আরও বেশি খারাপ আছি। তার মানে এটার মিনিং কি দাঁড়ায়? এটার মিনিং এটাই দাঁড়ায় যে এখনকার চাইতে আগেই ভালো ছিলাম। এই পরিস্থিতি যে তৈরি হলো, এটার দায় তো সরকারকে নিতে হবে। পতিত শক্তি তারা যে জনপ্রিয়তা অর্জন করছে, জরিপে তাদের জনপ্রিয়তা ফুটে উঠছে, এটা তো সরকারের ব্যর্থতার কারণে, সরকারের মিত্র শক্তিদের ব্যর্থতার কারণে। সো আমার মনে হয় যে আপনাদের কনসেন্ট্রেশনটা সেই দিকে দেওয়া উচিত যেন আপনাদের ব্যর্থতাটা না তৈরি হয় এবং আপনাদের মিত্র শক্তিদের বিভিন্ন দুর্নীতির খবর, সরকারের বিভিন্ন উপদেষ্টাদের দুর্নীতির খবর, আজকে যে 2 উপদেষ্টা পদত্যাগ করেছেন তাদের যেভাবে গত 15-16 মাস ধরে বিতর্ক তাদেরকে নিয়ে আমরা দেখেছি, সেই ব্যাপারে সরকার টু শব্দটাও করেনি। সেই ব্যাপারগুলো যার পরিপ্রেক্ষিতে এনসিপিরই সাবেক নেতারা দাবি করছেন যে এই 2 জনের পদত্যাগের পরে দুদকের উচিত তাদের সম্পদের হিসাব নেওয়া, খোঁজ খবর নেওয়া যে কোথায় কি তৈরি করে রেখেছেন তারা। এই প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছে মূলত এসব কারণেই। সুতরাং আমার মনে হয় যে প্রথম আলোর সমালোচনা করা কোনো সমাধান নয়, সমাধানটা নিজেদের সফলতার মধ্যেই লুকিয়ে ছিল, যেটা আপনারা করতে ব্যর্থ হয়েছেন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।